ডাক্তার প্রতীক যোশী গত ৬ বছর ধরে লন্ডন থাকতেছেন। নিজের ক্যারিয়ার সেইখানে খুব ভালোভাবেই গুছায় ফেলছেন। উনার স্ত্রী ডাক্তার কোমি ভিয়াস কাজ করতেন ভারতের উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে, যিনি মাত্র ২ দিন আগেই ভারতে নিজের চাকরি ছেড়ে দেন, কারণ স্বামী সন্তান সহ সবাই মিলে লন্ডনে সেটেলড হবেন। ৫ বছর বয়সী ২ যমজ ছেলে এবং ৮ বছর বয়সী তাদের বড় বোন সবাই মিলে খুব খুশি। আর এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এ উঠে পুরা ফ্যামিলি মিলে এই সেলফিটা নেন, যেটা আলটিমেটলি হয় তাদের জীবনে তোলা শেষ ছবি। গত বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় উড্ডয়নের পর মাত্র ৩০ সেকেন্ড আকাশে থেকেই ক্র্যাশ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনার বিমান, যার যাত্রী ছিলেন এই প্রতীক যোশীর পরিবার। ২০১১ সাল থেকে কমার্শিয়াল সার্ভিস শুরু করার পর থেকে ইতিহাসে এই প্রথমবারের মতো একটা 787-8 ড্রিম লাইনার বিমান ক্র্যাশ করলো। প্রায় ২৬০ জনেরও বেশি মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। প্লেনের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এই ক্র্যাশে বিমান থেকে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ৩৮ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ বলছেন, আমি জানি না আমি কিভাবে বেঁচে আছি। কেন ঘটল এই দুর্ঘটনা? ক্র্যাশের পর এই বিমানের মূল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোয়িং এর শেয়ার যখন ৭%-এর বেশি নিচে নেমে গেল, তখন গত বছর বোয়িং এর বিরুদ্ধে একজন হুইসেল ব্লোয়ারের অভিযোগের কথা আবারও মিডিয়ায় চলে আসলো, যিনি বলছিলেন বোয়িং এই 787-8 ড্রিম লাইনার বিমান বানানোর সময় কিছু শর্টকাট নিছিল, যেটা বিমান বানানোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল। যেই অভিযোগ যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এখনো তদন্ত করছে। এই বিমান দুর্ঘটনার আরো কিছু বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই বিমান দুর্ঘটনার মূল কারণ কি কি হইতে পারে সেই ব্যাপারে বিবিসি ভেরিফাই টিম কিছু অ্যাজাম্পশন সামনে নিয়ে আসছে। এইটার তদন্তের জন্য ভারতীয় তদন্তকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকেও এক্সপার্টরা আসছেন এই টিমে যোগ দিতে। এই কারণেই এখন পর্যন্ত যেই কারণ শুনবেন সবগুলাই সম্ভাব্য কারণ। আসল কারণটা একদম ফুল তদন্ত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা সম্ভব না। একটা কারণ হইতে পারে ডাবল ইঞ্জিন ফেইলিয়র। যখন একটা বিমানের ২টা ইঞ্জিনের ২টাই একদম ফেইল করে, তখন বিমানটা একদম ক্র্যাশ করতে বাধ্য। তবে এই ধরনের সিচুয়েশন খুবই রেয়ার। একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ২০০৯ সালে মিরাকল অন দ্য হাডসন, যখন নিউ ইয়র্কের লা গার্দিয়া বিমানবন্দর থেকে টেক অফ করার পরে পাখির আঘাতের কারণে ইউএস এয়ারওয়েজ এয়ারবাস A320-র ২টা ইঞ্জিনই নষ্ট হয়ে যায়। একজন সিনিয়র পাইলট বিবিসিকে বলতেছেন, পাখির আঘাত ছাড়াও এই ডুয়াল ইঞ্জিন ফেইলিয়র হইতে পারে যখন জ্বালানির মধ্যে কন্টামিনেশন বা দূষণ হয় কিংবা ক্লগিং হয়ে যায়। বিমানের যে জ্বালানি মাপক যন্ত্র আছে, ফুয়েল মিটারিং সিস্টেম, এইটা খুবই সূক্ষ্মভাবে এই ব্যাপারটা মাপে। এই সিস্টেমটা যদি ব্লক হয়ে যায়, বিমানের জ্বালানি ঠিক মতন কাজ করে না এবং এই কারণে ইঞ্জিন শাট ডাউন বা বন্ধ হয়ে যায়। এর বিপরীতে মার্কো চ্যান, যিনি কিনা একজন এক্স পাইলট, উনি বলতেছেন এখন পর্যন্ত অ্যাভেলেবল যেসব ফুটেজ আছে ওইখান থেকে বিমানে যে ডাবল ইঞ্জিন ফেইলিয়র ঘটছে এটার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। আরেকজন অ্যাভিয়েশন এক্সপার্ট মোহন রাঙ্গানাথন বলতেছেন, যদি ডাবল ইঞ্জিন ফেইলিয়র হয় এটা হবে খুবই বিরল ঘটনা। দ্বিতীয় কারণ পাখির আঘাত বা বার্ড স্ট্রাইক। ভারতেরই অনেক এক্সপার্ট বলতেছেন বার্ড স্ট্রাইক বা পাখির আঘাত এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে। এইটা হয় যখন কোনো বিমানের সাথে পাখির সংঘর্ষ ঘটে। সিরিয়াস কেসে ইঞ্জিন তার পাওয়ার হারাই ফেলতে পারে যদি কিনা পাখির সাথে আঘাতের পরে এটা ইঞ্জিনের ভিতরে ঢুইকে যায়, সাক করে নেয় এটাকে, যেটা গত বছরই হয়েছিল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার ডিজাস্টারের সময়, যার কারণে প্রায় ১৭৯ জন মানুষ প্রাণ হারায়। যেই সব এক্সপার্ট এবং পাইলটরা আহমেদাবাদ বিমানবন্দরের সাথে পরিচিত, তারা জানেন এই বিমানবন্দরে পাখির আনাগোনা বেশ বেশি। আহমেদাবাদ যে রাজ্যের মধ্যে গুজরাটে অবস্থিত, গত ৫ বছরেরও বেশি সময়ে পাখির আঘাতের ৪৬২টা ঘটনা ঘটছে এখানে, যেটার বেশিরভাগই আহমেদাবাদ বিমানবন্দরেই ঘটছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বলতেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের ডেটা অনুযায়ী ২০২২-২৩ সালে আহমেদাবাদে ৩৮টা পাখির আঘাতের বা বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে, যেটা গত ১ বছরের তুলনায় ৩৫% বেশি। ২০০৯ সালে যে ঘটনাটা একটু আগে আপনাদেরকে বললাম, ওইখানে সিগালদের একটা পাল ২৭০০ ফিট উচ্চতায় আঘাত করে বিমানকে। এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো এইটার তুলনায় প্রায় ৪ গুণ বেশি উচ্চতাতে। এই ক্ষেত্রে যেহেতু খুব কম উচ্চতাতে দুর্ঘটনাটা ঘটছে, ইন্ডিয়ান এই পাইলটদের খুব বেশি সময়ও
ছিল না, খুব বেশি জায়গা বা অ্যালটিটিউড বা উচ্চতাও ছিল না, যাতে করে বিকল্প কোনো ব্যবস্থা ওরা নিতে পারে বিমানটাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য। এর উল্টা দিকে একজন সিনিয়র পাইলট এইটা বলতেছেন, পাখির আঘাতের কারণে বিমানের দুর্ঘটনা খুবই রেয়ার, কিংবা এমন কখনো হয় না যে বিমানটা একদম ক্র্যাশ করবে, যদি না এটা দুইটা ইঞ্জিনেই আঘাত করে। দুইটা ইঞ্জিনেই আঘাত করার ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। আরেকটা কারণ হইতে পারে প্লেনের মধ্যে ফ্ল্যাপ নামে একটা জিনিস থাকে। এখন আপনারা যেরকম ছবিতে দেখতেছেন, আহমেদাবাদের তাপমাত্রা কিন্তু খুবই বেশি। ওই দিন ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, বাতাস খুবই পাতলা হয়ে যায় এইরকম টেম্পারেচারে। এই সময়ে ফ্ল্যাপকে হায়ার সেটিং এ নিতে হয়, ইঞ্জিনকে অনেক বেশি থ্রাস্ট দিতে হয়। এই সময় খুব ছোট কোনো কনফিগারেশন এরর যদি হয়, এটা মারাত্মক দুর্ঘটনা ঘটাইতে পারে। তবে অনেক এক্সপার্ট পাইলট বলতেছেন, যদি ফ্ল্যাপে সমস্যাই হইতো, এইটা বিমানের কনফিগারেশন ওয়ার্নিং সিস্টেম আগেই ধরতে পারার কথা, এন্ড এইটা ওয়ার্নিং দেওয়ার কথা আগেই। চ্যানের মতন এক্স পাইলটরা বলতেছেন, ফ্ল্যাপ সেটিং এর এইরকম সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটবে, এইটা খুবই আনইউজুয়াল বা সচরাচর হয় না। যাই হোক, অ্যাকচুয়াল কারণ কি, এইটা হয়তো ব্ল্যাক বক্সের ডেটা ঘাটাঘাটি করার পরে, ফুল তদন্ত রিপোর্টটা আসার পরে আরো ভালোভাবে বোঝা যাবে। তবে ভারতের বিমানের মার্কেট কিন্তু পুরা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম এবং খুব দ্রুত বর্ধনশীল। সর্বশেষ যে মারাত্মক বিমান দুর্ঘটনা ভারতে হয়েছিল, সেটা 2020 সালে। এয়ার ইন্ডিয়ারই আরেকটা কম খরচের লাইন আপ আছে, যার নাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ওইটারই এয়ারলাইন বোয়িং 737 দক্ষিণ ভারতে রানওয়ের মধ্য থেকে স্কিড করে, ক্র্যাশ করে এবং 21 জন মানুষ প্রাণ হারান। এই আহমেদাবাদ বিমানবন্দরটা অপারেট করে ভারতের আদানি গ্রুপ। এই এয়ার ইন্ডিয়া কিন্তু প্রথমে রাষ্ট্রায়ত্ত ছিল, সরকারি ছিল। পরবর্তীতে ভারতের টাটা গ্রুপ এই এয়ার ইন্ডিয়াকে নিজেদের বানায় নেয়, এন্ড এইটাকে মার্জ করে ভিস্তারার সাথে 2024-এ। এই ভিস্তারা হচ্ছে আবার টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার। টাটা গ্রুপ সম্পর্কে এতটুকু কেন বললাম, কারণ ওরা এই এয়ার ইন্ডিয়ার মালিক, যেই বিমানটারই দুর্ঘটনা ঘটলো, এবং এইখানে প্রাণ হারানো প্রত্যেকটা মানুষের পরিবারকে ওরা বলছে 1 কোটি রুপি করে দিবে। তবে ডেফিনেটলি এই ক্ষতিপূরণ এই মানুষগুলোর জন্য আর কোনো অর্থ বহন করে না, কারণ ওরা যা হারাইছে সেটা তো ওরা আর ব্যাক পাবে না। এখন বোয়িং কোম্পানিটাকে নিয়ে অনেক কথা আছে। আপনি যেই বিমানে বসতেছেন, এই বিমানটা তো কোনো একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি বানাইছে। এখনকার পৃথিবীতে চলা বেশিরভাগ বিমানই হয় দুইটা কোম্পানির একটা বানাইছে। 1 নাম্বার বোয়িং, 2 নাম্বার এয়ারবাস। একটা কোম্পানি যখন পুরো মার্কেট বা বাজার দখল করে রাখে, ওইটাকে বলে মনোপলি। দুইটা কোম্পানি যখন পুরো মার্কেট বা বাজার দখল করে, ওইটাকে বলে ডুওপলি। এই বিমান বানানোর বাজারটা হইতেছে একটা ডুওপলি, যেখানে বোয়িং আর এয়ারবাস ওরাই রাজত্ব করে। তাহলে যেই প্লেনটা ক্র্যাশ করলো, ওইটা কোন কোম্পানির? বোয়িং কোম্পানির। 2019 সালে এই বোয়িং কোম্পানির একজন সাবেক কর্মচারী বিবিসিকে বলতেছিলেন, প্রোডাকশন লাইনে তাড়াতাড়ি কাজ করতে হবে, এই কারণে কোম্পানি থেকে প্রচন্ড চাপ থাকায় নষ্ট বা সাবস্ট্যান্ডার্ড পার্ট ওরা ফিট করতেছিল বিমানের মধ্যে, এবং সেটা নিজেরা জানার পরেও ইচ্ছাকৃতভাবে। বোয়িং এ জন বার্নেট নামে একজন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন, যিনি এখানে 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। গত বছরের মার্চ মাসে উনি নিজেই নিজেকে শেষ করে ফেলেন। উনি কিন্তু বোয়িং কোম্পানির একজন হুইসেল ব্লোয়ার ছিলেন। মানে 2017 সালে অবসর নেওয়ার পরে সাংবাদিকদের সাথে উনি বলেন, এই বোয়িং এর বিমানগুলার সিরিয়াস কিছু সেফটি কনসার্ন বা নিরাপত্তাজনিত সমস্যা আছে। বিমানের যে জরুরি অক্সিজেন সিস্টেম আছে, এইগুলোর অবস্থা এতই খারাপ যে প্রতি 4টার মধ্যে একটা অক্সিজেন মাস্ক ইমার্জেন্সি বা জরুরি অবস্থায় কাজই করবে না। বার্নেট কিন্তু এই কনসার্নগুলো তার সুপারভাইজারদের সাথে শেয়ার করছিলেন, কিন্তু তারা তাকে একদমই পাত্তা দেয় নাই, ইভেন হ্যারেস পর্যন্ত করছিল। আরেকজন হুইসেল ব্লোয়ার ইঞ্জিনিয়ার আছেন, নাম স্যাম সালেহপুর। উনি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদেরকে বলছিলেন, বোয়িং এর বিমানগুলোর যে সেফটি বা নিরাপত্তাজনিত সমস্যা আছে, এইটা নিয়ে আওয়াজ উঠানোর পরে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং হ্যারেস করা হয়েছে। যেই টাইপের বিমানটার দুর্ঘটনা ঘটলো, 787 ড্রিম লাইনার, উনি আজকে না 2024-এর এপ্রিল মাসে বলছিলেন, বোয়িং এর উচিত এখন পুরা পৃথিবীর মধ্যে যতগুলা এই 787 ড্রিম লাইনার জেট আছে, প্রত্যেকটাকে বন্ধ ঘোষণা করা, কারণ তার আশঙ্কা এইগুলার প্রিম্যাচিওর ফেইলিয়র হওয়ার সম্ভাবনা বেশি, এন্ড এইটার অনেক বড় রিস্ক আছে। যাই হোক, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কনসার্নের জায়গাটা যদি বলি, স্থপতি মুস্তফা খালিদ পলাশ খুবই গুরুত্বপূর্ণ একটা কনসার্ন তুলে ধরছেন। শহরের একদম মাঝখানে আপনি যদি বিমানবন্দর বানান, এটা একদিকে যেমন বায়ু দূষণ বাড়ায়, শব্দ দূষণ বাড়ায়, তেমনি ওই এরিয়ার আশেপাশে আপনি খুব উঁচু কোনো দালান নির্মাণ করতে পারবেন না। আর এইরকম যখন আহমেদাবাদের বিমানবন্দরের মতো দুর্ঘটনা ঘটবে, একসাথে অনেক মানুষ প্রাণ হারাবে। আমাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু সেই রকম ঝুঁকিতে আছে। তবে এটার উল্টা ঘটনাটাও কিন্তু সত্য। বাংলাদেশের এরকম একটা
টেন্ডেন্সি আছে, যখনই আমি শহর থেকে দূরে কোনো একটা বিমানবন্দর বানাবো, যেহেতু ওই জায়গার দামটা বাইরা যায়, ওইটার আশেপাশে অনেক ফ্যাসিলিটি গইরা উঠতে থাকে, মানুষজন ওই বিমানবন্দরের আশেপাশে যা থাকা শুরু করে, যেটা হাইলি রিস্কি, এবং এই কারণেই বিমানবন্দর জনবসতি থেকে দূরে নির্মাণ করার জন্য চেষ্টা করা হয়। হয়তো বাংলাদেশের মতন কিংবা ভারতের মতন এত জনবহুল দেশের মধ্যে এটা করা সম্ভব না। এইটা হইতে পারে জায়গার স্বল্পতার জন্য, এটা হইতে পারে মানুষের আচার আচরণের ধরনের জন্য, যে বিমানবন্দরের পাশেই আমি আমার জনবসতিটা গইরা তুলবো। যাই হোক, ভিডিও এই পর্যন্তই। মূলত সামারাইজ করার চেষ্টা করলাম এই বিমান দুর্ঘটনার কারণগুলা কি কি হইতে পারে, এবং এইটাকে ঘিরে টাটা গ্রুপ কিংবা বোয়িং কোম্পানির মূল কনসার্নের জায়গাগুলা কোন জায়গায়, স্পেশালি বোয়িং এর নিরাপত্তাজনিত সমস্যাগুলা। প্রত্যেকটা দুর্ঘটনা আমাদের কাছ থেকে অনেকগুলা প্রাণ কেড়ে নেয়, কিন্তু আমাদের উচিত এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা আমরা এড়াইতে পারি, সেইটার জন্য খুব জোরে সোরে কাজ করা। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।